অক্ষুণ্ণ রাখতেই আমাদের রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের এই নাট্য প্রয়াস। আজ তার পঞ্চম দিন। প্রথম নাটক রি ফুলশয্যা। জীবন একটা হাতে পরিবাহিত করতে পারে তাই নিয়ে আজকের প্রথম নাটক রি ফুলশয্যা। নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা রাজেন্দ্র প্রসাদ সিং। আচ্ছা, এই সহজ কথাটি সহজ বাংলায় বললে হতো না? ওইসব আউটস্ট্যান্ডিং হ্যান্ডিং অ্যাকাউন্টিং ভাষায় কথা কাটতি না? আমার ওজন ওষুধে ভরে যায়। আরে বেটা, পুলিশের চাকরি করিস, কোথায় খিস্তির তুবড়ি ছুটাবি তা না, সবসময় মুখে বঙ্কিম ভাষা। ওর কথার মানে বুঝতে বুঝতে মাঝে মাঝে আমাকে ওই ডিকশনারি খুঁজতে হয়। হ্যাঁ, আসুন মহাশয়, আসুন 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 মহাশয়, আসুন 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 হন। এই নেতাটা এখান থেকে সরান। নেতা বলছি এই নেতাটা। জানেন, এটা আমার গভর্নমেন্টের দেওয়া ইউনিফর্ম। উনি কি করে জানবেন স্যার? ওই বস্ত্রখণ্ডটি তো আপনার অঙ্গে থাকিবার কথা। যাও তো যাও। কেন এত সুন্দর আচ্ছা, হ্যাঁ, পছন্দ করছি। কি বলে? ভালো লাগলো, বুঝলেন? আচ্ছা, প্রকৃততের উপর আপনার রাগের কারণ কি? যে ওই ফুলশয্যার রাতেই আপনি ওই খবর থেকে কেটেছিলেন কেন? ও অনেক কারণ আছে। ও, আপনি ফুলশয্যার রাতে কেটে এসেছিলেন? হ্যাঁ। ই বাবা, কেন করেছিলেন গো? ওই বিবাহিত জীবনে ওই ছবিটা থেকেও কাটে। ছাগলটার পায়ে লেগেছে, কিন্তু তবে ওই ভেটেরিনারি ডাক্তার কি বলছিলাম জানো তো, ওই ছাগলের কেস না মানুষের থানায় হয়। আমি কিন্তু আপনার নামে মহকুমা শাসকের কাছে গিয়ে কমপ্লেইন করব। মহকুমা শাসক? তাকে চেনেন নাকি? চিনবে না কেন? আমার বাবাই তো তাকে বাস দেয়। মহকুমা শাসককে বাস দেন, তার মানে মানে তার বাংলোয় যত মিটিং টিটিং এইবার বুঝেছি। ওনাকে আমি পিসি বলে ডাকি। আমি বুঝতে পেরেছি। তার মানে ওই মহিলা আমাকে শাসিয়ে গেছে। সে কি স্যার? হ্যাঁ, ও নাকি মহকুমা শাসকের কাছে আমার নামে নালিশ করবে। কি তার আগে ওই ভগীরথের সঙ্গে আমার একটু ওই কথা বলে গেল। মহিলারা শয়তান হয় না, আপনি যথার্থ বলিয়াছেন, কিন্তু শয়তান কথাটি মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কথাটি শয়তানি হইবে। আচ্ছা, হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমার এই ব্যাকরণ কমতে এখন বন্ধ করো। হ্যাঁ, তাহলে আমার ভগীরথের সঙ্গে কিছু কথা বলে দিয়ে দাও। আপনি যাহাই বলিবেন আমি তাহাই করিব। এখন কি করিব? তুমি তুমি পেয়াচ্ছে লাগে যায়। আমাকে মাফ না করিবেন ভগবান বাবু, আমি আজ থেকে না মুখ দেখাতে পারছি না। লোকের মুখে একটাই কথা, আমার নাম নাকি বউ ভাগানো ভোগী। আরে এই কতদিন বাদে লাগছে। এসএস তালুকদার স্পিকিং। কে বলছেন? ইয়ে স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি আসছেন? মানে উনি আমার এই গরিবখানায় আসছে? ও কি সুসংবাদ। তারা কি করতে হবে স্যার? আরে না না না, অ্যারেস্ট করতে হবে না। ও আমার সামনেই দাঁড়িয়ে আছে, শুধু হাজতে ভরার অপেক্ষা। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার কাছে বলুন। হ্যাঁ রাখছি স্যার, নমস্কার স্যার, রাখছি। এই অশ্রু, অশ্রু, আগে বলুন স্যার। এই তুমি এক কাজ করো তো। হ্যাঁ বলুন। মানে এই ভগীরথকে হ্যাঁ আমার থানায় যে হাজত ঘরটা আছে না, সেখানে আমার থানায় টর্চার করার কোথায়? তবে হ্যাঁ, ফিজিক্যাল টর্চার না হয় ওই অশ্রু তোমার সঙ্গে। আচ্ছা, এসব তো আমি কিছু জানি না বুঝলে। তবে এই যে ব্যাপারটা ঘটছে সবই কিন্তু ওই মহকুমা শ্বশুরের হুকুম। শ্বশুর নয় স্যার, কথাটি শ্বশুরের স্থলে শাসক হইবে। আরে ওই বলো, তুমি খাও এই জানো ভগীরথ, মানে তোমার ওই পালিয়ে যাও না, তুমি ওকে হাজতে পৌঁছে সস্থানে অবস্থান করবে। যাও। হ্যাঁ, এটা কি ভালো হচ্ছে? কেন কি
নাকি ওই মানে গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তাই এই কোচ পাঠি নিয়ে এখানে বসে আছে। চলুন বাবু, চলুন 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 চলুন। বীরেন বাবু, একটা কথা স্মরণে রাখিবেন, মানুষের সম্পর্কে ইঙ্গিত করিবার পূর্বে এটাকে ওটাকে বলা মোটেও বাঞ্ছনীয় নয়, তাহাতে মনুষ্য জাতি অবমাননা করা হয়। একদম জ্ঞান দেবেন না, জ্ঞানটা শঙ্কর এলেন। চলুন চলুন। ভগবান, কি পিসফুল আমার এই থানা ছিল, একটাও খুন নেই, ধর্ষণ নেই, মারামারি নেই। মানে আমার ছেলেটা ছাড়া বড় ছেলেটা একটা ছিটকে চলে তলাটে নেই। আমার চিন্তা একমাত্র ওই অশ্বমোচন। ও না? হ্যাঁ বলো। আমি প্রবীরত বাবুকে আপনার চেষ্টা করার সঙ্গে খনিকের তরিকে সাক্ষাৎ হইয়াছিল, তবে ওই প্রবীরত বাবুর উপস্থিতির কারণে বাক্যালাপ হয় না। তাকে ওই ভগবান রক্ষা করিয়াছে। আচ্ছা অবশ্য তুমি এক কাজ করো, বুঝলে? তুমি তোমার নিজের জায়গায় যাও, বুঝলে? ওই মশা যে কোনো মুহূর্তে চলে আসে। ঠিক বলেছেন স্যার। খবরদার না, ওই পুরো পুলিশ শিখাতে সাইন করে যাও। আরে বারণ করলাম তো, ওই কামলাতি গান গেয়েই ওপর তুলে দেখা গেল। কোথা থেকে ধরে এনেছেন এই লোকটাকে? আরে ওই আমি ধরে আনতে যাবো কেন? ওই ডিপার্টমেন্টের পুলিশ মানে গভর্নমেন্টের পুলিশ আমার ঘাড়ে চাবি দিচ্ছে। কেন ও কি করেছে? কি আর করবে? ম্যাডামকে স্যালুট করবে বলে কে এমন ভাবে হাত উঠালো যেন মনে হলো ম্যাডামকে মারতে যাচ্ছে। ব্যাস, ম্যাডামের সিকিউরিটি মারলে সঙ্গে সঙ্গে এক খাবড়া। জাতীয় সব কথা আপনি থানা চার্জে আছেন? ইয়েস স্যার, মানে আমি মিস্টার সহনশীল তালুকদার, মানে এই থানার ছোট বাবু, বড় বাবু, মেজ বাবু, মানে যে কটা বাবু আছে সব কটাই আমি স্যার। আপনি সিয়াসাত করছেন কেন? ও তাই তো, মানে এত ভুলে গেছে, মানে আসলে ওই স্যার স্যার বলে এমন অভ্যেস হয়ে গেছে না মানে ম্যাডাম, ওই মানে আপনার আগের জায়গায় স্যারই তো ছিলেন, তাই সত্যি বেরিয়ে গেছে ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, আমি হলাম অরুণা করুণাকর, মহকুমা শাসক। হ্যাঁ। কিছুদিনের জন্য আপনার এই মহকুমার চার্জে আছে। তবে সেটা আমি জানি ম্যাডাম, তবে আপনি এবার কষ্ট করে ভাঙা খানায় এলেন কেন? ওই করুণা করে একটা হাত মারলেই তো আমি সশরীরে হাজির হয়ে যেতাম। সেটা আমি জানি। হ্যাঁ। তো ভাবলাম আপনার থানাটা একবার দেখে যায়, আমি কাঞ্চনার ব্যাপারে একটা কথা বলে যাই। হ্যাঁ। ব্যাপার তো কি হয়েছে বলুন তো? না সেরকম কিছু হয়নি তো ম্যাডাম, মানে ওই যে উনি এসে বললেন, মানে ভগীরথ নামে নামে একটি ছেলে, না মানে ছেলে একটু বড়, বুঝলেন? ছেলে একটু বড়, সে নাকি ও মেয়েটাকে এর উপর ভিত্তি করে কি কোনো কেস লেখা যায়? সেটা লেখা যায় না ঠিকই, হ্যাঁ। ছেলেটিকে দেখে তো ওই এমন কাজটা কেন করলো জানা যেতে পারতো। সেটা তো আমার জানা হয়নি ম্যাডাম। কি জানেছেন? ম্যাডামের উপস্থিতিতে আপনার কোনো কোশ্চেনের উত্তর দিতে আমি বাধ্য নই। ম্যাডাম কোশ্চেন আই অ্যানসার। ও কি বললো সেই তুলে ওকে ছেড়ে দিলেন? ওকে অ্যারেস্ট করে রাখার কথা। আরে ম্যাডাম, ও অলরেডি অ্যারেস্টেড, ও আমার কোয়ার্টারে শুয়ে আছে। আপনার কোর্টে কেন? তো হাজির করে থাকার কথা। না মানে আসলে কি জানেন ম্যাডাম, মানে আমি আর আমার স্ত্রী ওই রাত্রে হাজির করেছি না, তাই ওটাকে আমরা কোয়ার্টার হিসাবে ধরেছি। রাত্রেবেলা হাজির করেছো? হ্যাঁ। মানে মানে আমার কোয়ার্টারটা না এত ছোট না যে অতগুলো ছেলে মেয়ে নিয়ে রাত্রেবেলা শোয়া যায় না, তাই আমি আর আমার স্ত্রী রাত্রেবেলা হাজির করেছি। এই অঞ্চল তো ভীষণ মশাই। মশাই ছিঁড়ে খায় না আপনাকে? ওটা মশাইকে সম্বুঝি। এখানে উপস্থিত ও নয়, আমি ঠিক আছে। কি করে শুয়ে থাকেন? মানে আসলে কি জানেন তো ম্যাডাম, রাত্রেবেলায় না আমার স্ত্রী ওই হাজির করে দুটো বিছানা করে, তার মধ্যে একটা বিছানায় মশারি লাগিয়ে রাখে, মশারি 3 দিক বুঝে একটা কোণা তুলে রাখতে পারে। ব্যাস ম্যাডাম কি করে জানেন তো, ওই মশাগুলো ওই পিন 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 করে গান গাইতে গাইতে মশারির ভিতর ঢুকে পড়ে। ব্যাস রাত্রেবেলায় শোয়ার সময় আমার স্ত্রী ওই মশারির কোণাটা ভালোভাবে গুজে দিয়ে শুয়ে পড়ে। ব্যাস কি হয় বলুন তো ম্যাডাম,
তো মশাগুলো না এই সারা রাত মশারির ভিতরে আমাদেরকে খুঁজে আমার পাশে দিতে নাই বাহ, চমৎকার ব্যবস্থা করেছে। তা, যাকেও সব কথা। এখন ওই আপনার ছবিও পেলাম। হ্যাঁ, ম্যাম। ওনার সঙ্গে আমি একটু ওই ব্যাপারে কথা বলি। হ্যাঁ এই অসু মজন আপনি বলুন স্যার। মুখ ছোট তোমার সাথে কথা বলো একশনের সামনে তিনি বসে আছে আমি চোখ খুলিয়া দেখি নাই, দন্ত দিয়াও দেখি আছি। বাকি কথা বলে চাইতে হবে না ম্যাডাম হ্যাঁ তুই ওই মানে ওর কি বলছে স্যার, ম্যাডামের এই দেহকে সবর হাতে, প্রবল চোখের হাতে, সবর কিন্তু বিন্দুচ্ছিত হইয়া আছে। ওই দেখো বাজে কথা বলবে না ওর চড় খেয়ে তোমার দাঁত পড়ে গেলে তোমার মুখটা রক্তে ভেসে যাবে না ওই যে সাদা রুমালটা রক্তে ভেসে লাল পতাকা হয়ে যাবে না যথার্থ বলিয়াছেন স্যার, কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী হইবে। আমার দন্ত দুটো ছিল বন্ধনযুক্ত। বন্ধযুক্ত তার মানে মানে বুঝলেন না, বাঁধানোটা। ও বাঁধানোটা তাতে এত হালকাস করে কি আছে ওই যেখানে জিনিস সেখানে ফিট করে না হয়তো আমার বাসনা ছিল স্যার, কিন্তু দন্ত দুটি কোথায় খুলিয়া পড়িবে তা নির্ণয় করিতে পারিতেছি না। আচ্ছা ঠিক আছে ওই কালকে ওই ঝাড়ুদার এসে অফিস ঝাড় দিয়ে ময়লা গুলো যেখানে ফেলবে সেই জায়গাটা খুঁজে নিও পেয়ে যাবে যাও সহকারী এই অশ্বমোচনের ভয়ে আর কেউ থানা মুখো হয় না কেন? আরে এলেই তো সঙ্গে শুদ্ধ ভাষায় মানে বঙ্গিনী ভাষায় কথা বলতে হবে আর কথা বলতে বলতে মানে কি ব্যাপারে নালিশ জানাতে এসেছে সেটাই ভুলে যায় ম্যাডাম এখন আমার কি কর্তব্য তাহা যদি অনুগ্রহ করিয়া ব্যক্ত করে, তাহলে আমি চা বাজিতে সৈনিকের ন্যায় পালন করিব। তুমি তোমার নির্দিষ্ট স্থানে এখনো অবস্থান করো যা এই না শোনো ওই মানে ম্যাডাম কি বলো গা ওই 2 কাপ চা করে এই না শোনো 2 কাপ চা ম্যাডাম এই স্থানে বসিয়া চা রন্ধন করিবেন কি করিয়া? তাছাড়া চায়ের তো এখানে কোনো ব্যবস্থা নাই। আরে দূর মকরদ কাজ আরে আমার ম্যাডামকে নয় তোমার ম্যাডামকে মানে বুচির মাকে তাই বলবেন তো স্যার, আমি না। আচ্ছা ওই তোমার ভাবনা তোমার মস্তকে রেখে তুমি আমার ভাবনার উত্থান করো যা যা পিসি, ওই যে টুকটুকটা। দেখলেন দাঁড়াবো তোমার নাম ভগীরথ। আগে হ্যাঁ শোনো ভগীরথ, আমি বললাম পিসি বলো না করছি এরপর দেখবে মহকুমা শুদ্ধ সব লোক আমাকে পিসি বলেই ডাক। আহা, আমি তো বাবার নিজের স্বামীকে বলছে জমদূত ওর কথায় পরে আসছি। আরে তুমি বলো তো, হ্যাঁ। মেয়েদের দেখলে তুমি ঢিল বা পাথর ছুঁড়ে মারো কেন? সবাইকে দেখে ঢিল বা পাথর ছুঁড়ে মারি না আর কাকে দেখলে মারো? ওই যে খাপটি মেরে বসে আছে আমার ফুল সজ্জা রাতে পালিয়ে যাওয়া বউ আর হ্যাঁ, আর আর অমাবস্যার পূর্ণিমাতে আমার ও আমার তোমার বাবা ওরা তোমাকে ছেড়ে পারি, তোমার বাবা তো ওর সঙ্গে তোমার পুলিশে যায়নি। তাহলে তোমার বাবার উপরে তো রাগের কারণ কি? দেখুন না আমার বাবা দুটো তেল কলের মালিক আরে পয়সার কিছু কমতি নেই আর ছেলেরাতে 200-400 টাকা হিসেবে দাও না কিন্তু 1 পাইস আদার মাদা আরে কদিন ধরে আমার বন্ধুরা বলছিল আরে ভগি আরে তোর বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়ে আয় না রে কলকাতায় কত ডিস্কো আছে একটু মস্তি তস্তি করি কিন্তু আমি তো জানতাম যে বাবার কাছে পয়সা চাইলে 1 পয়সাও দেবে না তাই তো আমি একটা প্ল্যান করে ফেললাম কি প্ল্যান করলে? একটা কালো হাফ প্যান্ট পরলাম একটা কালো গেঞ্জি পরলাম সারা মুখে আলকাতরা মেখে একটা খেলনা রিভলভার নিয়ে আর টিপে টিপে বাবার দিকে গেলাম ও কি থ্রিলিং! বলছি চুপ করো। তারপর তারপর বাবা ঘরের দরজাটা বেজে টাকা পয়সা হিসেব করছিল মোহন সিরিজ আমি 1 লাখ দিবে দরজাটা খুলে বাবার সামনে দাঁড়িয়ে ব্যাগ কি হলো? কেলো করে ফেললাম দাদা তারপর তারপর আর কি বাবা টাকা পয়সা ফেলে ওই অসত্য গাছের গুড়ির মতন বাদে পড়ে
হ্যাঁ। বুঝলাম তোমার ওই তোমাকে রাখতে পারেনি। আর ম্যাডাম বুঝলেন ওই মাধবও বুঝতে পারতো না, কেননা ওই ভাবতো ওই বংশলোচের বাবুর বাঁশবাগান থেকে একটা বাঁশ পাতা। তাহলে এত কথা বলছেন কেন? এটা আপনি কি বলছেন ম্যাডাম? ওই গান্ধারী চোখের রুমাল বেঁধেছিল বলে কিছু দেখতে পেত না, কিন্তু গান্ধারী যে বোবা ছিল এটা তো কোথাও লেখা নেই ম্যাডাম। তাও তো বটে। হ্যাঁ। শোনো কবিরা, হ্যাঁ। তোমাদের কি এই ব্যাপারটা একটু মীমাংসা করে দেবো বলে হ্যাঁ। এই মিস্টার তালিকাকে বলেছিল। কি আশা কি এখনো ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, আপনি ধরে আনেন, হ্যাঁ। ও নিজে এসেছে। হ্যাঁ, এখন একটু ওর কথা শুনতে দিন তো। আচ্ছা কবিরা, হ্যাঁ। তোমার কি কাঞ্চনার উপর এত রাগের কারণ কি? যে মেয়ে ফুলসজ্জা রাতে পালিয়ে যায়। কাঞ্চন, তুমি ফুলসজ্জার রাতে ওকে ফেলে পালিয়ে গেছিলে। আপনি ভাবুন পিসি, একটা ফুলের মতন মেয়ে হ্যাঁ? জায়গায় বসে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে, তার আগামী দিনগুলো নিয়ে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে। আমি মিষ্টি মিষ্টি সুখ স্বপ্ন যদি জমরুদের হাতের কাছে বিষের মতো ভেঙে খাপ খাপ হয়ে যায়, সে মেয়ে পালাবে না। এই বুঝিল। আচ্ছা সেটা তো পরে দিন সকালবেলা বললেও পারতে। আপনি চুপ করুন তো, যার মধ্যে না তাকিয়ে কথা বলবেন না। চলেন পিসি। আমার বাবা যখন এসে বললে, কঞ্চি তোর জন্য খুব ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি রে, ছেলের বাবার দুটো তেল কাজ, কি যে আনন্দ হয়েছিল না কি বলবো। কাঞ্চন, তোমার বিয়ের আগে কথা আমি শুনতে চাই না, তুমি এই বিয়ের কথাটাই বলো। আচ্ছা কথা না শুনলে আশা বংশের কথা বুঝবেন কি করে? যাই হোক, আমি তো কোনোদিন আমার বরকে দেখিনি। মালা বদলের সময় আমি আমার বরকে দেখি, আমি তো একদম পাগল হয়ে গেছিলাম। ও মা, কি সুন্দর দেখতে আমার বর, একদম ওই কার্তিকের মতো কুচকানো কুচকানো ভাবরি চুল। হ্যাঁ? এ ভগীরথের মাথায় আবার চুল দেখলে কে হবে? সেই ঠান্ডা আর আর আমাকে খেপাতো, সবাই বন্ধু মিলে আমাকে খেপাতো ওই ধেনু মাথা বলে। তখন তখন আমার একটা কথাই বলে বন্ধু ছিল, সে আমাকে বুদ্ধি দিল যে রাতে শোবার সময় তুই নারকেল তেলের সঙ্গে এক টিউব ফেভিকল মিশিয়ে শুবি। ও মা, আমি তো তাই করলাম। ও মা, পরদিন ঘুম থেকে উঠে দেখি এই বালিশটাও মাথা থেকে কিছুতেই ছাড়ে না। আরে কতই না চেষ্টা করলাম, কিন্তু বালিশ সেই সেটেই রইল। তখন তখন ওই দেখে বাবা ডেকে ডেকে গিয়ে বললো, অনস্য ওয়াইন মিলের ছেলে মাথায় করে বালিশ বিক্রি করবে। তখন তখন তেলের দুটো জোয়ান ছেলে এসে যখন আমার মাথা থেকে এই বালিশটা ছাড়ালো, তখন তখন আমার মাথায় এরকম টাক আর বালিশের গায়ে চুল। গায়ে 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 চুল হয় না ভগীরথ, গায়ে লোক মানুষ। আপনি চুপ করুন তো। সঞ্জনার কত কষ্ট হয়েছে, তাই না? তুমি কেন খাবো খাওয়াই বরগুলো করতে গেলে কেন বলো তো? তুমি নয় ওই টাকমাটা নিয়ে নয় আমার গলায় মালা দিতে। ওই যে বেটা ভম্বল, আরে কোথা থেকে একটা পরচুলা নিয়ে এসে বললো, নে বেটা এটা এটা পরে থাক, নইলে আশীর্বাদে ধান দুঃখ সব স্লিপ খাবে। বেশ চেপে বসেছিল এই চুলটা, কিন্তু ম্যাডাম কেন হলো ওই ফুলসজ্জাতি? না, আমরা এই আসল কথা থেকে সরে যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, মানে ওই তেলের থেকে খোল বেরাচ্ছে বেশি। মিস্টার তালুকদার, হ্যাঁ ম্যাডাম। আপনি খোল বাজানো বন্ধ করুন। বলুন না, তুমি তোমার বিয়ের ওটা করবো। বলছি। ওই কাঞ্চন, তুমি বিয়ের করবো, বাসিকে বিয়ে করবো, এখন বাদ দাও। তুমি বলো তো, ওকে বিয়ের রাতে ফুলসজ্জার রাতে ভেবে পালিয়ে গেছিলে কেন? ফুলসজ্জার রাতে জানেন পিসি, সেই রাতে নেমন্তন্ন খেতে আসা সমস্ত লোকজন, আমার বাবা মা সবাই চলে যাওয়ার পর ওর একদিনই আমার ঘরে এসে আমার গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দিয়ে ফুল চড়ানো বিছানায় বসিয়ে আমাকে বসিয়ে বললে, একটু বসো, একটু পরেই তোমার বর আসবে। ম্যাডাম আমাকে মাফ করবেন, মানে আমি ওই কথা না বলে থাকতে পারছি না। আচ্ছা ম্যাডাম, আপনি একটা কথা বলুন, ওই ফুলসজ্জার রাতে নতুন বইয়ের গলায় জবা ফুলের মালা, এটা কি পাঠা বলি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি ওই জবা ফুলের মালাটা পরে ওই পলির পাতার মতো ওই ফুল চড়ানো বিছানায় বসে আমার ভাবি বড়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। ও মা, হঠাৎ দেখি একটা কালো হাফ প্যান্ট পরা টেকো লোক খালি গায়ে
সেই লোকটা হেরে গলায় তুমি আর আমি শুধু জীবনে। ব্যাস, ওই যে ধপাস করে খাটের উপর শুলো, আর তার 8 মিনিটের মধ্যে শুরু হলো বাড়ি ফাটানো নাকের ডাক। সে কি ডাক রে বাবা, মনে হচ্ছিল বাড়ির ছাদ হয়ে হতেই চায়। আপনি বাবুর বেশি ফুলসজ্জার রাতে নভেম্বর কালী গায়ে ওই কানের উপর শুয়ে নাক ডাকছে আর নতুন করে কাড়িয়ে দিচ্ছে। কাঞ্চন যা বললো সে সব সত্যি। ফটো পেটের পরিবেশনের ফাঁকে আমার পরচুলার মধ্যে একটা জল ভরা তাল চাষ ভিজে দিয়ে বললো, বেটা রাত্রে রাত্রে বউকে ম্যাজিক দেখাবি, এই চুল থেকে সন্দেশ বের করে বউকে ভেঙে ভেঙে খাওয়াবি। বউকে কি খাওয়াবো ম্যাডাম? লাখ লাখ লাল পিঠে, একবার আমাকে কাছে, একবার আমাকে কাছে, একবার সন্দেশকে কাছে। ওই জন্য তো আমার এরকম গাছ চুল করলো। শেষকালে না থাকতে পেরে বাবার স্টপ থেকে 4-4টে ঘুমের ট্যাবলেট মেরে দিয়ে আমি ফুলসজ্জা করতে গেলাম, কিন্তু পরে কি অ্যাকশন, তাই তো এরকম বাড়ি ফাটানো নাকের ডাল। তুমি আমায় এত ভালোবেসেছিলে যে আমার জন্য ওই চুলে করে চুল ভরা না ওই জল ভরা সন্দেশ এনেছিলে। তুমি একবার বললে না কেন বগি, আমি তোমার কাজ উঠে দিতাম। আমার মাথায় চুল নেই বলে কি এক পালা বুদ্ধি নেই? আমি আমার ফুলসজ্জা রাতে নতুন বউকে বলবো গা চুলকে দিতে? সত্যি বগি, তুমি আমাকে এত ভালোবেসেছিলে যে সেদিন তোমার ওই খাস খাস করে রাবণের মতো কাজ উঠে বুঝতে পারিনি গো। এটা মানে এই যা হচ্ছে না, মানে এই যাটা একটা বলে দিলে হলো নাকি? আচ্ছা রাবণ দিলেন কোথায়? মানে একদম ভুল হয়ে গেছে ম্যাডাম। আসলে কি জানেন ম্যাডাম, আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তাই আপনি ঠিক করেন না, আমি কোথায় একটু ভালো মুডে আছি আর আপনি আমার মুডটা খারাপ করে দেবেন না। মুড তোমার যতই ভালো বা খারাপ হোক না কেন ভগীরা, এই ভাঙার চৌহদিতে তুমি একটা ইট খুঁজে পাবে না। আচ্ছা বলছি, বলছি আমরা এই ফুলসজ্জা দিয়ে নতুন করে জীবনটা নতুন থাকতে, নতুন করে চাদর পেতে, তোমার নাকে তুলো গুজে আবার আমাদের ঋতুসজ্জা হবে। না না, নতুন ফুল কেনার কি দরকার আছে? এই নতুন খাটে তো নতুন ফুল হবে, আর তাছাড়া জল ভরা শ্বাস হবে। নতুন করে কি দরকার, কি আমার মাথায় কিছুই আসছে না। সেগুলো তো শুকিয়ে মদনদার দোকানে তো মাস্টার বেগুনি হয়ে গেছে। না না, শুকোবে কেন? প্লাস্টিকের ফুল হারকেপন বাবা তার ছেলের ফুলসজ্জা খাট রেখে সাজিয়ে রেখেছিল ওই টাটকা ফুল দিয়ে। হ্যাঁ, এখন আমার অবশ্য মনে হচ্ছে প্লাস্টিকের ফুল। হ্যাঁ, তাই তো আমি ভাবি ফুল সজ্জার রাতে রজনীগন্ধা আমার পেছনে বলে কেন? দেখছো মানে ম্যাডাম এমন কথা বল না, তার কোনো মানে হয় না। আচ্ছা রজনীগন্ধা কি কালকে আবার জল ভরার মধ্যে যাচ্ছে কেন? আরে ফিরতে হবে কি? না না না, আমার জল ভরে না, জল ভরে না। লবঙ্গ লতিকা হবে। আমার ভাবতে এত রোমাঞ্চ হচ্ছে না। কই হবে বগি? কালকে আমার বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, আর কাল হচ্ছে কাল। হ্যাঁ হ্যাঁ, আর পরশু হ্যাঁ পরশু দিন হবে আমাদের রিফুল সজ্জা। তাহলে চলো, হ্যাঁ? তাহলে চলো আমরা এখন বালকনে যাই। আমি তো ওইটাই বলছিলাম, তোমরা কোথায় যাচ্ছ? বালবনে জান না? বালবনে শেয়ালটা কি? বালবনে শেয়াল রাজা। কিন্তু আমার বাবা তো এখন ওই বালকনেই আছে। হ্যাঁ। বাবাকে গিয়ে বলতে হবে না? হ্যাঁ, আমাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে। ওই রিফুল সজ্জার জন্য নতুন করে ঋতত্ব পাঠাতে হবে না। বুঝছেন ম্যাডাম, মানে ওই বাবাকে রিম্যারেজ মারবে। ও বগি, আমাদের ওই রিফুল সজ্জাতে হ্যাঁ। ওই যে দারোগা বাবুকে আর পিসিকে হ্যাঁ। নেমন্তন্ন করবে। ও দাদাবাবু, হ্যাঁ বলো। বলছি আপনার হোল ফ্যামিলি নিয়ে আপনি আমাদের তেলকলে আসবেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে নতুন করে কি বলবো, আপনি সন্ধ্যেবেলায় আমাদের তেলকলে এসে একটু আপনার পায়ের ধুলো দিয়ে আমাদের একটু আশীর্বাদ করবেন। আমার আর আশা হবে না। হ্যাঁ, এখনই তোমাদের আমি আশীর্বাদ করছি। তোমরা
আমরা সুখী হব। ম্যাডাম 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 করুন না করুন, আপনি আসুন না, এই সবাই মিলে হই হই করে। আমার পদবি করুণা করুণ নয়, করুণা কর। হ্যাঁ, সে তো আমি জানি ম্যাডাম, তবে ওই আপনার মতন এই গণগণ ব্যক্তিকে এই দুধদায়িকারি করা কি ভাঙা খানা দারোগা সাজু ম্যাডাম? না না, আপনি ভুল করছেন। আমার হাজবেন্ড মহারাষ্ট্রের লোক। হ্যাঁ ম্যাডাম। ওনার পদবি করুণা কর। হ্যাঁ। সেই সুবাদে আমি করুণা কর। তার মানে মানে ওই আপনার শ্বশুরবাড়ি সেই মহারাষ্ট্রে? এই বাবা, মানে কি তো দুদিন লেগে যাবে। সেই দিক থেকে ম্যাডাম পঞ্চির খুব সুবিধে, ওই মানে 5 কলে বাপের বাড়ি, 10 কলে শ্বশুর বাড়ি। একটা কথা বলবো ম্যাডাম? কি বলবো বলো? আজ থেকে আপনি আমার সত্যি সত্যিই পিসি হলেন। আপনাকে পিসি বললে আপনি রাগ করবেন না তো? না না, রাগ করবো না। তুমি পিসি বলেই রাখো। তার মানে যদি আসি ডেকে নাও। মানেটা মানে একটু এদিক ওদিক হলেই তোমার পিসির চিংড়ি পোতায় ট্রান্সফার। এখন যে হ্যাঁ, নাকে তো পিসি বলবে, আর আমাকে কি বলে ডাকবে? আপনাকে রাবণ বলা কেন? পারে, রাবণের জন্য তো এত যুদ্ধের পর রাম সীতার বিয়ে বলতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই দেখো তাই দেখো। চলো আমাদের অনেক কাজ করতে, চলো আমরা ভাবি। মামা, পিসি আর আসি। বেশ, বেশ, বেশ। দেখলেন দেখলেন ম্যাডাম, মানে ওই সামান্য একটা ওই দাগ থাকার জন্য ওই ছেলে মেয়ে দুটোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য তো ওই রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই ডাকবাটি বাটি চাক, ডাকবাটি বাটি চাক। তাই বলেছিলেন বুঝি? না মানে ওই রকমই কি একটা বলেছিলেন, মানে এক্সাক্ট মনে করতে পারছি না ম্যাডাম। এই যাকে, আচ্ছা ঠিক আছে। এবার তো চুরি। চলি বলতে নেই ম্যাডাম, বলুন আসি। আবার আবার আসবেন ম্যাডাম, বুঝতে পারছেন তো? এই থানায় সারাদিন মানে কোনো কাজ নেই, না মানে কথা বলার লোক নেই, বুঝলেন ম্যাডাম? না ম্যাডাম, কথা বলার লোক আছে, কিন্তু তার সঙ্গে কথা বলার ঠিক সাহস হয় না ম্যাডাম। কি স্কুল খারাপ না। এখানে ক্রাইম চেকটা দেখে বুঝতে পারছি কত এডিসির কাজ করে না। প্রশাসনের উচিত আপনার মতন অফিসারকে প্রমোশন দিয়ে কলকাতায় পোস্টিং দেওয়া। দেখুন না দেখুন না ম্যাডাম, ওই কাউকে বললে টললে যদি হয়, মানে বুঝলেন, মানে আমার অনেক দিনের ইচ্ছে ওই ভাঁড়ের মা ভবনে কাজ করা। আরে মা ভবন মানে? মানে ম্যাডাম ওই সিআই। হ্যাঁ, ওইটাই আপনার ঠিক জায়গা। না, আসুন। হ্যাঁ আসুন ম্যাডাম। ধরুন করিয়া কাম পরীক্ষা করবে। এর থেকে তুমি কি বুঝলে? বুঝিয়া হ্যাঁ, আপনাদের জীবন ব্যবস্থাপনায় ধরা দুই যুগলে মধ্যে সংযুক্তিকরণ ঘটিল। ঠিকই বুঝিয়ে আছো, কিন্তু অশোক, আমি তোমাকে যে কাজটি দিয়েছিলাম তার কি হলো? আমার চা কোথায়? চোখ হুম? চোখ নয় বসে আপনার ম্যাডাম বললেন হ্যাঁ এ চা নয়, দুগ্ধ নয়, হ্যাঁ স্বর্গরান্না। হ্যাঁ। তাহলে এতক্ষণ আমার রান্নাঘরের সামনে দাঁড়িয়ে তোমার কি লাভ হইল? আমার তো কিছু লাভ হইয়াছে। আমার কিন্তু ছিল দন্ত দুটি ফিরিয়া পাইয়া। তোমার দাঁত কোথায় পেলে? আপনার চেষ্টা করুন দিলেন। আচ্ছা, তোমার তোমার ওই দাঁত কি ওই কার্পাসের তুলো যে হাওয়ায় ভাসতে 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 কি আমার চেষ্টা করে না চলে গিয়ে পড়লো? না, বৃত্তান্ত হইল হ্যাঁ আপনার চেষ্টা করুন। হ্যাঁ মহাত্মা প্রশাসিকাকে দেখিয়া হ্যাঁ চক্ষু সার্থক করিবার বাসনা হ্যাঁ। এই বাড়িটি প্রদক্ষিণ করিয়া করিয়া ওই স্থানে অবস্থান করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ সেই মাত্র তার গলা সমস্ত দিয়া আমার এই কুকুরে চপেটে হাত পড়িল। আর আমার দন্ত দুটি বৃন্দচ্যুত হইয়া জাগিয়ে পড়িয়া আপনার পদতলে। আমি কখনো শুনিনি যে কাউরির কপালে কেউ চড় মেরেছে। বাবা নয় স্যার, বাংলায় যাকে বলে গান, আর শুদ্ধ বাংলায় বলে তৎপর। ও, তার মানে আমার ওই চেষ্টা কন্যা তোমার দাঁত দুটো দেখে বুঝতে পারলো যে ওটা তোমারটা। সেনে পারিবেন না স্যার, আমরা যখন বাক্যালাপ করিতে করিতে হাস্য পরিহাস করি তখন তো প্রায় আমার দন্ত দুটি গহ্বর হইতে বাহির হইয়া আপনার কন্যা পৌঁছনে গিয়া পড়ে। তার মানে
মানে তুমি আমার ওই জ্যেষ্ঠ কন্যার সঙ্গে ওই কোষ্ঠী নষ্টি না কি বলে তাই করে নাকি? মেয়ের মা কিছু বলে না? না না স্যার, উনি বরং উৎসাহিত করেন। বুঝতে পেরেছি। আচ্ছা অবশ্য মানে হ্যাঁ মানে আমার জ্যেষ্ঠ কন্যা হ্যাঁ তোমার সব কথা বুঝতে পারে। কেন পারবেন না স্যার? উনি তো আমার ভাষাতেই হ্যাঁ। আমার সেই বাক্যালাপ করেন। যেমন এখন বলিলেন, হ্যাঁ। আপনার প্রেম তুচ্ছিত দ্বন্দ্ব রোগী হ্যাঁ। আমার অঞ্চলে বন্দী হইয়া আছে। আরে বাবা কথা থাকে না। ভাষা জানতে তো? না না স্যার, না না, ছাত্রবাদীরা তা ভাবে বলুন স্যার, আমি আমার পিতৃদেবকে গ্রেফতার করিয়া কোমরে দড়ি বাঁধিয়া আপনার ওই পদতলে হাজির করিব। ছেলেটা পাত্র হিসেবে মন্দ নয়, যা একটু বড় বেশি এই যায় সেটা আমার মেয়েই বুঝবে। আপনারা কি বলছেন? সুন্দরভাবে ফুটে উঠল এই নাটকটির মাধ্যমে। এবার পরিচয় পর্ব সেরে নেওয়ার পালা। ভগীরথ অজিত সরকার, কঞ্চি সোমা গোস্বামী, সঞ্জিক তালুকদার রূপে রবীন্দ্র প্রসাদ সিনহা। এছাড়া এই নাটকের শব্দ প্রক্ষেপণে ছিলেন তন্ময় দাস, আলোক সম্পাদে শুভ গোস্বামী এবং নাটকটি মেকআপ বা এতে ছিলেন সমীর হালদার এবং সামগ্রিক পরিকল্পনায় আকাশ ভট্টাচার্য, পরিচালনায় রাজেন্দ্র প্রসাদ সিংহ, পরিবেশনায় রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ। ধন্যবাদ আপনার। আমরা আপনাদের এত সুন্দর একটি সন্ধ্যা আমাদের উপহার দিল। আমি প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ পঞ্চম নাট্য উৎসবে আজকের প্রথম দিনের পথ চলা শুরু করলো, যে সালের নাম 2020। আমরা মঞ্চে ডেকে নেব রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপে। ধন্যবাদ সোমা, এত সুন্দর একটি উপস্থাপনা, তোমার সৌজন্যে এই মঞ্চে হাজির হয়েছে। আমি মঞ্চের পর ডেকে নেব আমাদের রঘুনাথগঞ্জ তথা জঙ্গিপুরে তিনি এখনো আসেননি, তিনি আসবার মুখে। বর্তমানে তিনি বহরমপুর পুলিশ স্টেশনে সন্ধ্যা উপহার দিল। তাদের হাতে তাদের পরিশ্রম, তাদের নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ কিছু উপহার রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে আমরা তুলে দেব। আমি প্রথমেই সামনে আসতে অনুরোধ করছি, হলো তার হাতে সুন্দর ছোট্ট একটি ট্রফি তুলে দিচ্ছেন শ্রী অরূপ ব্যানার্জি। আপনারা একটু হাততালি দেবেন। রাজকুমারকে যখন প্রথমেই ডেকেছি, আমরা রাজকুমারের পরেই মঞ্চে আসতে অনুরোধ করবো সামনে রাজকন্যা কোয়েল হালদার। রানীমার চরিত্রে অভিনয় করেছেন আরাধ্যা রায়। আরাধ্যাকে আমি সামনে অনুরোধ করছি, ছোট্ট আরাধ্যা সুন্দর ট্রফি তুলে দিচ্ছেন। করেছে হোসেন রাহান আল মামুন। হোসেন রাহান আল মামুনের হাতে ট্রফি তুলে দিচ্ছেন। কুতুয়া চরিত্রে অভিনয় করেছে দেবাংশু হালদার। দেবাংশুর হাতে ট্রফি তুলে দিচ্ছেন ব্যঙ্গমা চরিত্রে অভিনয় করে দিচ্ছেন অরূপ ব্যানার্জি। ব্যঙ্গমা যখন এসেছে, ব্যঙ্গমী তার পাশেই আছে। ব্যঙ্গমী আমি সামনে ডাকছি হিয়া দাসকে। আমরা এরই সঙ্গে সঙ্গে এই ক্ষুদে শিল্পীদের স্বীকৃতি স্বরূপ এই ছোট্ট ছোট্ট উপহার তাদের হাতে তুলে দিলাম। আমি শ্রী অরূপ কুমার ব্যানার্জিকে। শোভা বলেছিল, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান হবে এটা আমি আসার আগে চিন্তা করতে পারিনি। আমার খুবই ভালো লাগে গ্রুপ রঘুনাথগঞ্জে। আর এখন দেখলাম যে
গ্রুপ যে থিয়েটার যেটা সোমা রয়েছে, সোমা যে আমি খুব ভালো জায়গায় এসেছি এবং খুব ভালো একটা কালচারাল মানে পরিবেশের মধ্যে আমি এখন রয়েছি। অভিনয় করা সমস্ত সদস্য, অভিনয় না করা ওতপ্রোতভাবে জড়িত সদস্যদের হাতে, খুদে সদস্যদের হাতে আমরা একটি করে বই তুলে দেব। রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের যারা নাট্য আসরে তুলে দেওয়া হচ্ছে, ভালো বই বাজারে কম কাটে, কাটে বেশি পোকায়, কিন্তু বই আমাদের জীবনের পরম বন্ধু। রেজাউল সাহেব এবং হাসানুজ্জামান, আর শেষ হয়েও হইল না শেষ। আজকের প্রথম দিন আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আপনাদের প্রত্যেকের কাছে আমন্ত্রণ রইল আগামীকাল ঠিক ক্লেশ সম্পাদনা ও নির্দেশনা কল্লোল ভট্টাচার্য, প্রযোজনা আমরা থিয়েটার বর্ধমান। আপনাদেরকে প্রত্যেককে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে